এই যে আমাদের প্রসেস গুলো দেখেন, আমাদের যে প্রসেস গুলো রানিং আছে বর্তমান সময়ে, তো এই যে প্রসেস গুলো থাকে নর্মালি স্পায়ার অথবা ম্যালওয়্যার আমাদের কি করে, এই যে আমাদের প্রসেস গুলো থাকে যে কোনো একটা প্রসেসের আন্ডারে সে হাইড হয়ে যায়। হাইড হয়ে গিয়ে সে করতে থাকে কি তার ডাটা গুলো, তার যে ধরনের ডাটা প্রয়োজন সে কন্টিনিউস নিতে থাকে। ফর এক্সাম্পল ধরেন আমার এখানে গুগল ক্রোম রান হচ্ছে, এখন গুগল ক্রোম আন্ডারে দেখাবে কতগুলো প্রসেস রান হচ্ছে। তো এই যে প্রসেস এই ভিতরেতে যদি সে একটা আমাদের কোনো মেলার বা কোনো কিছু রান করে আর সেটার নামটাও যদি অলমোস্ট কাছাকাছি রাখে, হয়তো বা ক্রোমিয়াম বা কিছু রাখতে পারে, একটা অক্ষরের তফাৎ থাকতে পারে, সি আর ওর জায়গায় এ এম, তাহলে কি আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়াটা একটু কঠিন যে আসলে আমাদের ডাটা এরকম একটা মেলায় আসে ইনজেক্ট করা, সে আমাদের ডাটাটা পাচ্ছে না। তো এই যে এই কাজটা তোমার র্যামে হচ্ছে, আমি কিছুটা অফ করার সাথে সাথে তোমার এই জিনিসটা থাকবে না। তো না থাকলে তো আমরা কিভাবে এটা মানে আইডেন্টিফাই করবো? এই জন্য করি কি, আমরা একটা আমাদের ইমেজ ক্রিয়েট করে নিই। এই যে প্রসেস, বর্তমান প্রসেস রানিং থাকা অবস্থার প্রসেস, এটা একটা ইমেজ করে ক্রিয়েট করে নিব। তারপর সেই ইমেজ থেকে আমরা অ্যানালাইসিস করবো। ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করবো? আহ আমরা উইন্ডোজের জন্য ইউজ করতে পারি এফটিকে ইমেজার, আর লিনাক্স জন্য ইউজ করতে পারি লাইন এফটিকে ইমেজার। যদি সার্চ দিই, এখানে দেখবেন এফটিকে ইমেজার ভার্সন আছে, লেটেস্ট ভার্সনই। এইটাই জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। আপনি ডাউনলোড লিঙ্ক নিন। আমরা শুধুমাত্র ডাউনলোড করে নিব। একটু ভাবে এই যে এফটিকে ইমেজারটা যদি আমরা ডাউনলোড করে নিই শুধুমাত্র, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে নর্মাল জাস্ট একটা অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি সেম ভাবেই শুধুমাত্র নেক্সট 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 দিয়ে ইনস্টল করে নিব। তারপরে যদি ওপেন করি তখন কিরকম আসবে? যদি এফটিকার ইমেজার এফটিকে ইমেজার ওপেন করি, এফটিকে ইমেজারটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন হিসাবে এখানে আসার পর আমি কি করবো, একটু জানা দরকার সাথে থেকে আমি যা ট্রাই করি। ফাইল থেকে আমরা ক্যাপচার মেমোরিতে আসবো। ক্যাপচার মেমোরিতে আসার পর আমরা যে মেমোরিটা এখন এই পিসি, বর্তমান পিসির যে মেমোরিটা ক্যাপচার করবো, সেটা আমরা লোকেশনটা কোথায় রাখবো? ডকুমেন্ট ফাইলটা সিলেক্ট করে দিলাম। ফাইলের নামটা কি হবে? এটা এক্সটেনশন আসবে এমইএম ফাইল, আমার ফাইলটার নামটা কি হবে? আমরা ফাইলের নামটা দিয়ে দিতে পারি, দিচ্ছি না। এখানে অপশন আছে ইনক্লুড পেজ ফাইল। ইনক্লুড পেজ ফাইল বলতে কি বোঝাচ্ছে, আমরা ধরেন আমার যখন আমি ডুয়েল কোর পিসি ব্যবহার করতাম ডিপ্লোমাতে থাকা অবস্থায়, তখন আমার পিসি র্যাম ছিল 2 জিবি। অনেক সফটওয়্যার রান করতে আমার সমস্যা হতো, তখন আমি কি করেছিলাম, একটা ভার্চুয়াল মেমোরি বলতে একটা অপশন আছে। এই ভার্চুয়াল র্যামটা আমি ইউজ করতাম। ভার্চুয়াল র্যামটা কি করে, আমরা কেউ কি আমাদের আইডিয়া আছে? আমরা কি কেউ জানি ভার্চুয়াল র্যাম বলতে আমরা কি বুঝি? আমার কি কথা শোনা যাচ্ছে না? জি না ভাইয়া, বলেন। RAM এখন তো আসলে আমরা এটা ব্যবহার করি না, তো আমরা তো হার্ড ড্রাইভের একটা অংশ আমরা র্যাম হিসাবে ব্যবহার করতে পারি। তো সেটাকে আমাদের ভার্চুয়াল র্যাম বলে। তো এই ভার্চুয়াল মেমোরিতে যদি কোনো ডাটা থাকে, সেই ডাটা যদি আমরা ইনক্লুড করতে চাই বা এই মেমোরিটার ভিতরে রাখতে চাই, কিছু কিছু ক্ষেত্রে এখানে ব্যাক সেক্টর থাকে, বা আমাদের অনেক ডাটা এই ক্ষেত্রে ভার্চুয়াল র্যামও লুকিয়ে রাখা হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আর গ্রেট এডিআই ফাইল যেটা আছে, গ্রেট এডিআই ফাইল বলতে এটা বোঝায় যেন স্পেসিফিক আমরা পুরো মানে সিস্টেমের র্যামের ডাটা নিচ্ছি, আমি স্পেসিফিক কোনো একটা ফোল্ডার ওয়াইজ নিতে চাই সেক্ষেত্রে, বা কোনো একটা স্পেসিফিক ডাটা নিতে চাই সেক্ষেত্রে আমরা গ্রেট এডিএট ফাইল অথবা এটাকে রিইউজ করতে দিতে চাই। যেন আমি এফটিকে ইমেজে আবার ওপেন করবো, সেই ধরনের কিছু হইলে আমরা গ্রেট এডিআই ফাইলটা সিলেক্ট করবো। আমি এখানে ইনপুট শুধু ফেস ফাইলটা দিয়ে ক্যাপচার মেমোরি দিয়ে দিই, ইয়েস দিয়ে দিব। এটা দেখেন 20 জিবি এখন বর্তমানে রানিং আছে, 20 জিবির মতো ডাটা, এটাকে সে র্যামটা এক্সট্রাক্ট করে নিবে। আচ্ছা, কিন্তু আমার যেহেতু পিসিতে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার টাইপের কিছু নেই, এর জন্য আমি একটা টেস্ট ফাইল ডাউনলোড করে নিয়েছিলাম। তো ওই টেস্ট ফাইলটা দিয়ে আপনাদের আমি আজকে দেখাবো।
আরেকটা টেস্ট ফাইল আপনাদের দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট হিসাবে। ওই টেস্ট ফাইলটা যে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলা আপনারা দিবেন। এটা আই থিঙ্ক এটা আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদের আমরা কিভাবে আসলে মেমোরিটার একটা ইমেজ ক্রিয়েট করবো অ্যানালাইসিস করার পূর্বে প্রাথমিক সব বিষয়। এখন আমরা ও আচ্ছা, একটা ভালো বিষয়, আমি ভোলাটিলিটি ইনস্টলের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। আপনাকে ভোলাটিলিটি ইনস্টল করে নিচ্ছেন সবাই? হ্যালো, একটু কাইন্ডলি কেউ রেসপন্স করেন, আমার জানলে আমার জন্য সুবিধা হয় আর কি। কারণ যদি আপনি আমি রেসপন্স এখনো করা হয় নাই, আসলে দেখছি যদিও। আচ্ছা, ওকে, তাহলে আপনার আমরা মেমোরি অ্যানালাইসিসের জন্য ভোলাটিলিটি 3, ভোলাটিলিটি ভার্সন হয় দুইটা, একটা 2 একটা 3। এখন 2 এর ক্ষেত্রে কি হয় আমাদের, আমি যখন শিখেছিলাম তখন আমি 2 থেকেই শিখেছিলাম অবশ্য। তখন 2টা অনেক বেশি পপুলার ছিল, 3টা মাত্র মাত্র আসছে। 2 এর ক্ষেত্রে ব্যাপারটা কি, আমাদের যে আপডেট যে ওএস গুলো যেমন উইন্ডোজ 10 11, তো এই ধরনের ওএস এর যে আমরা মেমোরিতে অ্যানালাইসিস করতে চাই আমরা ভোলাটিলিটি 2 থেকে করতে পারি না। কিন্তু ভোলাটিলিটি 2 তে আমাদের বেশ কিছু ভালো আহ, খুব সাজানো গোছানো ছিল। এখন প্রজেক্ট থ্রিতে একটু সহজ করা হয়েছে কিন্তু অতটা সাজানো গোছানো নেই, কিন্তু এটা খুব পাওয়ারফুল ভোলাটিলিটি থ্রিটা। যার কারণে আমরা যেহেতু সবকিছুই আপডেট তৈরি হচ্ছে, তো আমরা ভোলাটিলিটি থ্রিটাই দেখবো। এখন আমাদের হয় কি, ওএসএ আমাদের নর্মালি সিস্টেমে পাইথন 2টা ডিফল্ট হিসেবে ইনস্টল থাকে। যার কারণে হয় কি, ভোলাটিলিটি থ্রিটা অনেক সময় পাইথন 2 থেকে রান করা যায় না। তখন আমরা শুধুমাত্র এপিটি গেট ইনস্টল পাইথন 3 দিয়ে পাইথন 3 তে ইনস্টল করে নিব, তখন আমাদের ভোলাটিলিটি রান করতে পারবো। আচ্ছা, এখন আমার ভার্চুয়াল পিসিতে আমার এখানে ভোলাটিলিটি 3 অলরেডি রান করা আছে। তো আমি যদি আমার প্রেজেন্ট লোকেশনটা দিচ্ছি, আপনার জাস্ট এখানে এসে আপনার জাস্ট যে কমান্ড গুলো দেখেন, গাইডলাইন দেওয়া হয়েছে সেটা মধ্যে ইনস্টল করে নেবেন। আমি এখন কোন লোকেশনে আছি, ব্যাকে যাই তাহলে বুঝতে পারবেন। আমি একটা প্যারেন্ট ডাইরেক্টরিতে আছি, এখানে দেখেন আমার এখানে ভোলাটিলিটি 2 ইনস্টল করা আছে, আমার 3 ইনস্টল করা আছে। আমি আপনাদের 3টা থেকে দেখাবো। আচ্ছা, এখন ভোলাটিলিটি থ্রিতে তার সাথে ব্যবহার করার জন্য আমরা থ্রি ভোলাটিলিটি ভোলাটিলিটি থ্রিতে যদি আমরা যাই, আমরা এলএস দেই, এখানে দেখবেন আমাদের একটা ফাইল আছে vol.py। এই ফাইলটি হচ্ছে আমাদের মেইন ফাইল ভোলাটিলিটি থ্রির। এই ফাইলটাকে ব্যবহার করেই আমরা আমাদের কমান্ড গুলো রান করবো বা অ্যানালাইসিস করবো, যা করবো এটা হচ্ছে আমাদের ভোলাটিলিটি থ্রির মেইন ফাইল। এখন আমি যদি আপনি ফর এক্সাম্পল ধরতে পারেন আমাদের কোনো এক্সিকিউটেবল ফাইল আমরা যদি সরাসরি এক্সিকিউট করতে চাই অথবা ক্যাপ করতে চাই কোনো একটা টেক্সট ফাইলকে, তখন যদি আমাদের প্রেজেন্ট ডাইরেক্টরিতে যদি আমি থাকি, তাহলে কি করি, শুধুমাত্র ফাইল নেম দিলেই হয়। আর যদি অন্য কোন ডাইরেক্টরি থাকে তখন আমাদের পুরো সম্পূর্ণ পাথ দিতে হয় না। তো এই জন্য আমরা কি করলাম, আমি এখন ভোলাটিলিটি থ্রি যে ডিরেক্ট এখানে চলে আসলাম, কারণ কি vol.py দিলে যেন হয়ে যায়। কিন্তু আমি যদি বাইরে থাকতাম তাহলে আমাদের কি করতে হতো, আমার ফুল পাথ সহ দিতে হতো। ব্যাপারটা হচ্ছে এই, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে আমরা যে ফাইলটা নিয়ে প্র্যাকটিস করবো, সেই ফাইলটা আমার ডকুমেন্ট, এই যে ইনভেস্টিগেশন 1টা আমরা ট্রাই করবো, 2টা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া। তো 1টা ফাইলটা যে বর্তমান লোকেশনটা আমাদের কোথায় আছে ডকুমেন্টে, এইখানে আমি যে টার্মিনাল ওপেন করি, পিডাব্লিউডি দেই, তাহলে ফুল পাথটা পেয়ে যাব। এই যে আমাদের ফুল পাথ। তো যখন আমি এই ফাইলের লোকেশনটা, এই যে ইনভেস্টিগেশন অন ডট ভিএমইএম ফাইলটা আমরা নিয়ে কাজ করব, তখন আমরা এই ফাইলটার আগে আমরা ফুল পাথটা দিব, তারপর স্ল্যাশ দিব, ইনভেস্টিগেশন অন ভিএমইএম দিব। এতটুকু ক্লিয়ার নাকি, কোনো কনফিউশন আছে? হবে। আর যদি আমরা বলছিলাম আমরা রটারি থ্রি রান করার জন্য আমরা কি করব, আমরা পাইথন 3 ইউজ করবো, তো দিলে আমাদের ইরোর দিবে। আমরা কি লিখবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই এই প্রথম কমান্ডটা যদি দেখি আমরা,
তো এখানে দেখেন আমি কি লিখলাম প্রথমে পাইথন 3, এটা আমাদের পাইথনের ভার্সনের জন্য। তারপর যেহেতু আমি ভোলাটিলিটি 3 ইউজ করতেছি এই জন্য আমরা পাইথন 3। তারপর আমরা কি দিলাম, এই যে vol.py, এই ফাইলটা আমরা vol.py দিলাম। তারপর এখানে প্যারামিটার ইউজ করলাম একটা -f। -f দ্বারা বোঝাচ্ছে আমরা যে ফাইলটা ইনভেস্টিগেশন করব সেই ফাইলের লোকেশনটা কি। আমাদের লোকেশনটা কি ছিল, পলাশ ডকুমেন্ট ইনভেস্টিগেশন অন ডট ভিএমইএম, পুরো ফাইল মানে ফুল পাথ সহ। এতটুকু তো আমরা বুঝতে পারছি নাকি? আচ্ছা, তারপর আমরা কি আসলো, এখানে ধরেন আমরা কি লিখলাম, উইন্ডোজ.ইনফো। এর মানে কি, এখন এখন ধরেন ফর এক্সাম্পল আপনার একটা ইনভেস্টিগেশন করার জন্য আপনাদের মেমোরি একটা ফাইল দেওয়া হলো। এখন তো সবার প্রথমে আমার জানাটা ইম্পর্টেন্ট এই যে আমাদের মেমোরি ফাইলটা দিল সেটা আমাদের সেটা আমাদের উইন্ডোজের নাকি ম্যাকের নাকি আমাদের লিনাক্সের, এইটা জানা আমাদের সবার আগে ইম্পর্টেন্ট। তো আমাদের ভোলাটিলিটি টুল ক্ষেত্রে আমাদের মেমোরি ইনফো লিখে যদি আমরা দিয়ে দিতাম তাহলে আমাদের অটোমেটিক শো করে দিত যে আসলে আমাদের কোন টাইপের। কিন্তু 3 ক্ষেত্রে একটু তারা মডিফিকেশন আছে। কি কিরকম, এখানে দেখেন উইন্ডোজ.ইনফো, আমরা একবার উইন্ডোজ.ইনফো দিয়ে ট্রাই করব, তারপর আমরা লিনাক্স.ইনফো দিয়ে ট্রাই করব, আর ম্যাক.ইনফো দিয়ে ট্রাই করব। ট্রাই করার পর যেটা আমাদের পারফেক্ট আউটকাম দিবে সেটা দেখতেই বোঝা যাবে যেটা আমাদের আসলে কাজ করতেছে। যেটা কাজ করতেছে মানে এটা এই ভার্সনের, যদি কাজ না করে তাহলে আমাদের এইটা না, এবার বুঝতে হবে। তো এখন এটা আমাদের অবশ্যই উইন্ডোজ ফাইল, এই জন্য উইন্ডোজ না দিয়ে আগে লিনাক্স দিই, তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন। এখন আমি লিনাক্স দিকে ইন্টার দিচ্ছি, দেখেন এখানে কিন্তু কিছু ইরোর ইরোর শো করছে, আপনি খেয়াল করে দেখেন এখানে কিছু ইরোর দিচ্ছে। vol.py এর এই যে ইরোর আসছে কিছু, কিন্তু যেহেতু আমাদের উইন্ডোজের ফাইল এটা, আমি যদি উইন্ডোজ দেই তাহলে দেখবেন এই যে প্রসেস শুরু হয়ে গেছে। স্ক্যানিং করে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। এই দেখেন এখানে আমাদের এটা রেজাল্ট দিয়ে দিচ্ছে না, যার কারণে আমি কি বুঝতে পারলাম এটা উইন্ডোজের ফাইল। এরপর এখানে একটা বিষয় বোঝার আছে। ধরেন আমাদের এই সিটিএফ এর ক্ষেত্রে অনেক সময় ছোটখাটো বেসিক কিছু কোশ্চেনের জন্য আমাদের কোশ্চেন দিতে পারে যে আসলে আহ এই দেখেন এখানে আমাদের যে ফাইলটা যে উইন্ডোজ, দেখেন আমরা পেলাম কিনা, এই দেখেন এখানে উইন্ডোজ, আমরা কিন্তু শিওর হয়ে গেলাম যে ফাইলটা আমাদের উইন্ডোজের ফাইল। আর যদি বলে যে এই যে লেয়ার নেমটা কি, আসলে আমাদের পিসির নেমটা কি ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই লেয়ার নেমটাতেই বোঝাচ্ছে আমাদের মানে আমাদের ওয়েস্টের যে নাম রাখি না আমরা একটা ইনস্টল করার সময়, সেই নামটা কি ছিল, সেটা হচ্ছে এই নাম। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ কি হবে, আমরা প্রথমে আইডেন্টিফাই করতে পারলাম এটা আমাদের আম, একটা উইন্ডোজের ফাইল। তারপর কি, এখন সর্বপ্রথম কাজটা কি আমার, তাহলে এই যে টাস্ক ফাইল, আমাদের টাস্ক ম্যানেজারটা বের করা সর্বপ্রথম কাজ হচ্ছে। এই টাস্ক ম্যানেজার লিস্ট দেখা সর্বপ্রথম কাজ, and কি কি রান করতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা জাস্ট যেহেতু উইন্ডোজ পেয়ে গেছি শিওর, এখন উইন্ডোজ ডট আমরা দিব পিএস লিস্ট। এখন পিএস লিস্ট বলতে কি বোঝাচ্ছে, পিএস হচ্ছে শর্ট ফর্ম অফ প্রসেস, আর লিস্ট মানে কি, প্রসেস লিস্ট। আমাকে প্রসেস লিস্টটা আমি দেখতে চাচ্ছি, তো আমি ইন্টার দিলাম। এখন সেটা প্রসেসিং করে একটু সময় নেবে, খুব বেশি সময় নেবে না, অল্প একটু সময় নেবে। আচ্ছা, এই যে দেখেন এখানে এখানে কিছু বিষয় আমাদের আগে বুঝতে হবে। উপরে এই যে নামগুলো আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা আমাদের প্রসেস লিস্টে চলে আসছে। এখানে কি কি প্রোগ্রাম রানিং আছে, কিন্তু আমাদের নর্মাল ওইভাবে নেই, তো কিন্তু এইখানে বুঝতে হবে। এখন আসে পিআইডি। পিআইডি বলতে হচ্ছে একটা প্রসেস আইডি, একটা ইউনিক আইডি, যেটাতে আর বোঝায় যে আমাদের প্রসেস রানিং আছে। ফর এক্সাম্পল এইখানে এই যে প্রসেস গুলা, এগুলো কিন্তু আমাদের আহ আমাদের এইখান থেকে যদি আমরা পিআইডিটা লিখি দেখি, এই দেখেন পিআইডিটা আমাদের শো করবে। এই যে আমাদের এই এই যে প্রসেসটা রান হচ্ছে, এইটার পিরিয়ড হচ্ছে এইটা, এইটার পিরিয়ড হচ্ছে এটা, প্রতিটা আলাদা আলাদা একেবারে ইউনিক, কোনোভাবে এটা ডুপ্লিকেট হবে না। প্রতিটা প্রসেসের আলাদা আলাদা একটা একটা পিআইডি আছে। এখন এই প্রসেসের ভিতরে দেখেন আরেকটা প্রসেস আছে, এইটাকে এইটাকে বলা হচ্ছে প্যারেন্ট প্রসেস, এটাকে বলা হচ্ছে চাইল্ড প্রসেস। প্রতিটা প্রসেসেরই আমাদের এক একটা পিআইডি থাকবে, ইউনিক আইডেন্টিফায়ার। তো এইখানে
পিআইডিটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার প্রতিটা প্রসেস। তারপরে পিপিআইডি কি, এটা দ্বারা বোঝাচ্ছে প্যারেন্ট প্রসেস আইডি। ফর এক্সাম্পল মানে কি, কোনটার ভিতরে কোনটা চলতেছে। ফর এক্সাম্পল আমি যদি আমাদের এইটার ক্ষেত্রে দেখি, দেখেন এই যে বিজয় 21 দুইটা দুইটা আমাদের প্রসেস চলতেছে, বিজয় 52 একটা কি রেজিস্ট্রেশন ফর্ম। দেখো এই যে রেজিস্ট্রেশন ফর্ম এর নিজস্ব একটা প্রসেস আইডি থাকবে, আর এটা একটা প্যারেন্ট প্রসেস আইডি থাকবে। তাহলে এই রেজিস্ট্রেশন ফর্মের প্যারেন্ট প্রসেস আইডি কোনটা? এইটা all7684। তার নিজস্ব একটা প্রসেস আইডি আছে। তো এইখানে যদি আমি দেখি, তো এখানে উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দেখেন এখানে 4, এইটা হচ্ছে তার প্রসেস আইডি, তার কোনো প্যারেন্ট প্রসেস নেই, মানে এই সর্বোচ্চ হায়ারে চলতেছে সিস্টেম, সিস্টেম ফাইলটা চলে। এখন সিস্টেমের আন্ডারে আমাদের চলতেছে কোনটা? দেখেন এইটা, এটা যদি দেখেন 368, এটা কি sms.exe। এর মানে কি সিস্টেমের আন্ডারে আমার sms.exe ফাইলটা চলতেছে। কারণ কি এইটার, এই যে আমাদের sms.exe এই যে পিএডিটা, সেটার প্যারেন্ট কে? 4। 4 কোনটা? এইটা system.exe। এখন sms.exe টা যদি আবার দেখি আমরা, তারপর আবার দেখেন 368, এই যে 584 এই ফাইলটা চলতেছে কার আন্ডারে? crss.exe 368, মানে কি sms.exe আন্ডারে। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। একটু কাইন্ডলি রেসপন্স করবেন, এটা বুঝতেছেন কিনা। প্রসেস আইডি আর প্যারেন্ট প্রসেস আইডি দিয়ে আমরা কি বুঝলাম? জি বুঝছি। কঠিন লাগতেছে ভাইয়া যদিও। জটিল লাগতেছে? আচ্ছা আমি আহ আচ্ছা একটু সহজ অন্যভাবে দেখাই। পিএস স্থান পরে যেতে না, অন্য একটা কমান্ড আগে দেখাই। পিএস টি, এইখানে তো আমরা বুঝতেছি যে ধরেন আমি একটা জিলা ফায়ারফক্স এই দেখেন গুগল ক্রোম, এইটা তো একটা প্রসেস, এটা তো বুঝতেছেন নাকি? গুগল ক্রোম একটা প্রসেস, জি। এটা বুঝতেছেন। আচ্ছা এখন গুগল ক্রোমের আন্ডারে দেখেন অনেকগুলো আমরা ট্যাব ওপেন করছি, যার কারণে বা ট্যাব বলতে কি এদের কিছু এক্সটেনশন থাকতে পারে, যাদের তার প্রয়োজন রান করার জন্য যে তার ম্যান্ডেটরি গুগল ক্রোমটা, সে ধরনের কিছু হতে পারে। এইটার আন্ডারে যে প্রসেস গুলো আছে, তাহলে আমরা কি বলি? এটাকে বলতে পারি প্যারেন্ট। এগুলো কি বলি আমরা? চাইল্ড। চাইল্ড। এগুলো চাইল্ড না? তো এখন ধরেন জি। আমার এইটার, এই যে গুগল ক্রোম যে মেইন, এইটার ধরেন আমার পিএডি 10, আর আর এই নিচের এইটার হয়তোবা 12। তাহলে কি এইটার কি কোনো প্যারেন্ট আছে গুগল ক্রোমে? ওইটাই প্যারেন্ট না। ওর তো প্যারেন্ট এইটাই, কিন্তু তার মানে কি ওর প্যারেন্ট আইডি বলেন আর পিএইচডি বলেন জিনিসটা তো একই, কারণ প্যারেন্ট আইডি তো নেই। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আসেন, তাহলে কি তার একটা পিএইচডি নির্দিষ্ট থাকবে, আবার কি তার একটা প্যারেন্ট আইডিও থাকবে, কারণ প্যারেন্ট আইডি যেহেতু একটা এইটা আন্ডার চলতেছে। ক্লিয়ার? জি জি। এই জিনিসটাই আমাদের এইখানে ঘটতেছে। জুম আউট করতে হবে, এটা আমাদের বোঝা যাচ্ছে কি কিছু, নাকি একেবারেই বোঝা যাচ্ছে না? আমি তো বুঝতে পারতেছি না নাকি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখনো খেয়াল করেন, বাকি ওর কথা নেই। এখানে দেখেন পিএডি কত? 4। এটা প্যারেন্ট প্রসেস কি? 0। এটা ফাইলটা কি? সিস্টেম। তারপর নিচেরটা দেখেন, একটা স্টার দিয়ে তার পরবর্তী একটু আগায় গিয়া লেখতেছে 368, এটা প্যারেন্ট, এটা প্রসেস আইডি। তার প্যারেন্ট প্রসেস আইডি কত? 4। এর মানে কি আমরা এই যে 4 যে পিআইডিটা আছে, এইটার এসএমএস সিস্টেমের আন্ডারে আমাদের চলতেছে কি? sms.exe। তারপর দেখেন দুই দুইটা স্টার দিয়ে 584 লেখা হচ্ছে। এর মানে কি দুইটা স্টার বলতে কি, এইটার আন্ডারে এইটা আর এইটার আন্ডারে এইটা চলতেছে। আচ্ছা, মানে নিচের গুলো হচ্ছে চাইল্ড। চাইল্ড, রাইট। এখন কি হইলো, এই সিস্টেমের চাইল্ড হচ্ছে sms.exe, আবার sms.exe চাইল্ড হচ্ছে crss.exe আর winlogon.exe। ক্লিয়ার? কনফিউশন আছে প্যারেন্ট আর চাইল্ড নিয়ে? না। আরো যদি কনফিউশন থাকে বলতে পারেন।
এখন আমরা প্রসেস গুলাকে স্ক্যান করব। এখন আমরা তো দেখলাম প্রথমে প্রসেস লিস্ট। হ্যালো, আমার সাউন্ড ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ও, ডিসকানেক্ট হয়ে গেলাম তো। আমার সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু একটু কনফার্ম করে একটু টাইম নিন। জি ভাই, দেখতে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা পিএস লিস্টটা দেখেছিলাম। তো পিএস লিস্ট দেখার পর আমি লিস্টটা দেখলাম। এখন আমরা এরপর এখন যখন পিএস লিস্ট আমরা দেখলাম, কিন্তু আমরা কি জানি যে একটা ম্যালওয়্যার অথবা স্পয়ার তার প্রধান বৈশিষ্ট্য কি থাকে? সে ট্রাই করবে হাইড হওয়া। কারণ এটা আমরা কি দেখতেছি, নর্মাল প্রসেস গুলা কোনগুলো আমাদের নর্মাল, এই যে আমরা যেভাবে দেখতেছি এভাবে, আমরা যেভাবে দেখতেছি এভাবে। কিন্তু অনেক সময় করবে কি, আমরা ফিজিক্যালি এভাবে দেখতে পাবো না, কোনো একটা প্রসেসের আন্ডার সে হাইড করে দিবে, যার কারণে আমরা দেখতে পাবো না ওই স্পেসিফিক প্রসেসটা খুব বেশি মেমোরি কনজাম করবে, মানে অনেক মেমোরি নেবে বেশি, কিন্তু আমরা দেখতে পাবো না ওটাকে, সে হাইড হয়ে যাবে সম্পূর্ণ। তো এটা হচ্ছে আমাদের কমন বৈশিষ্ট্য। তো সেই হাইড হওয়া গুলা আর যদি কোনো কারণে আমাদের ভার্চুয়াল মেমোরিতে থাকে, এই দুইটা জিনিস, এই দুই ধরনের আমাদের প্রসেসের ক্ষেত্রে আমরা ইউজ করব পিএসসি স্ক্যান। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন পিএসসি স্ক্যান দিচ্ছি তখন কিন্তু আমাদের এইটা যেরকম পিআইডির সাথে প্যারেন্ট প্যারেন্ট প্রসেস আইডি একটা মিল রেখে। ও আচ্ছা, আমি তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের বলিনি। আচ্ছা, পিআইডি প্যারেন্টস প্রসেস আইডি, তারপর যেগুলো বুঝতে হবে। ইমেজ ফাইল নেম মানে কি, আমাদের সিস্টেম ইমেজ ফাইল নেম বলতে বোঝাচ্ছে আমাদের প্রসেসটার নাম কি, কি প্রসেস আমাদের রান হচ্ছে। আর অফসেট বলতে বোঝাচ্ছে আমাদের মেমোরির স্পেসিফিক অ্যাড্রেসটা, মানে আমাদের মেমোরির এক্সাক্ট, মানে র্যামের এক্সাক্ট কোন অফসেটে অথবা কোন অংশে আমাদের এই প্রোগ্রামটা রান হচ্ছে, সেটা হচ্ছে ওই মেমোরির অ্যাড্রেস। এখন আসি আমরা থ্রেড আর হ্যান্ডেল, সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। থ্রেডস বলতে আমরা কি বুঝি? আসলে কি, আমরা পিআইডি প্রসেস যে বলি, আমাদের প্রসেসটা মূলত কাজ করে থ্রেডে। পিআইডি করে কি, শুধুমাত্র একটা আইডেন্টিফায়ার দিয়ে দেয়, যে ইউনিক আইডেন্টিফায়ার আইডেন্টিফাই করার জন্য আমাদের হেল্প করে। অন কাইন্ড অফ কন্টেইনার, মানে ভেরিয়েবল টাইপের কিছুটা, যেখানে আমাদের রাখা যায়, কিন্তু মূল যে আমাদের কাজটা সেটা আমাদের থ্রেড। এখন আমরা থ্রেড বলতে কি বুঝি? থ্রেড বলতে ধরেন ফর এক্সাম্পল, আমি এই যে গুগল ক্রোমে দেখেন দুইটা আমার টাস্ক রানিং আছে। তো এখানে এই ক্ষেত্রে আমাদের থ্রেড বোঝাচ্ছে দুইটা। তো এরকম যতগুলা আমাদের এরকম প্রসেস রানিং থাকবে, সেগুলোকে একটা থ্রেড বলা বলা হচ্ছে।
অথবা এমন কিছু ডিপেন্ডেন্সি ফাইল যেই জিনিসটা আমরা দেখতেছি না, যে গুগল ক্রোমে আমরা 2টা ট্যাব রানিং করছি কিন্তু অনেক কিছু হচ্ছে দেখা যাচ্ছে। তো ওইরকম অনেক যেগুলো আমাদের ম্যান্ডেটরি ফাইল সেগুলো রান করতেছে সেইটা দ্বারা বোঝাচ্ছে আমাদের থ্রেড সংখ্যা। ক্লিয়ার থ্রেড? বুঝতে পারছেন? আর হ্যান্ডেলস কি? হ্যান্ডেলস দ্বারা বোঝাচ্ছে যে আমরা কি পরিমাণ ফাইল অ্যাক্সেস করতেছি, লগ ইন করার জন্য কোথায় হিট করতেছি, এই যে ডাটাগুলা সেটা বোঝাচ্ছে আমাদের হ্যান্ডেল। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই কি থ্রেডের তুলনায় হ্যান্ডেলের সংখ্যা বেশি হওয়ার কথা না? কারণ আমাদের থ্রেড আমরা হয়তো ট্যাব 2টা ওপেন করছি কিন্তু আমরা কার্যক্রম তো করতেছি আরো বেশি। এজন্য আমাদের সর্বদাই থ্রেড থেকে হ্যান্ডেলের সংখ্যা বেশি হবে। আর সেশন আইডি আমরা যখন ওইটা ওপেন করছি তখন আমরা কোথাও লগ ইন করছি কিনা, সেশন আইডি অবস্থা সেশন আছে কিনা, সেশন আইডি এর জন্য আমরা দেখাচ্ছে ফলস এনে অথবা ট্রু এরকম থাকবে। তারপর হচ্ছে ওয়াও 64, এটা একটু মানে ওয়াও 64 বলতে আমাদের যে আমাদের যে ইমেজ ফাইলটা এটা আসলে কি উইন্ডোজ 64 বিটের নাকি 32 বিটের। এখন এখানে রেজাল্ট আসতে পারে দুইটা, ট্রু অথবা ফলস। এইটা এখানে এইটা ওয়াও 64। এখন ট্রু বলতে কি বোঝাচ্ছে? অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ 64 এর, আমাদের সিস্টেমও 64 এর। আর এটা ফলস বলতে বোঝাচ্ছে কি আমাদের সিস্টেম 32 বিটের কিন্তু আমাদের ওএস 64 বিটের। আর ক্রিয়েট টাইম বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রসেসটা রানিং হইলো, প্রসেসটা যে ওপেন করলাম সেই টাইমটা কত। আর এক্সিট টাইমটা বোঝাচ্ছে আমার প্রসেসটা আমরা ক্লোজ করলাম কখন। এটা কি ফাইল আউটপুট, মানে কি আউটপুট হিসাবে দেখানো যাবে কিনা। কোনো কনফিউশন কি আছে? একটু কাইন্ডলি এনশিওর করবেন, কারণ এই জিনিসগুলো যদি একটু পারফেক্টলি আপনি না বুঝেন পরের প্রসেসটা আপনার বুঝতে একটু কষ্ট হবে। এইখানে এই যে আমাদের কোনো কনফিউশন আছে কারো বুঝতে? এখানে কি কি অপশন আছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে না? বুঝতে পারছি ভাইয়া। ওকে, একটু রেসপন্স করবেন, কারণ যদি ধরুন আমি বক বক করে গেলাম, আমি বলে গেলাম, যদি আপনারা যদি এক্স্যাক্টলি না বুঝেন আসলে ওইটার তো কোনো মিন করে না, ঠিক না? এই জন্য আর কি রেসপন্স করবেন বুঝলে। আচ্ছা বুঝলে, তাহলে এখন আমরা আসি। তো আমরা এখানে বলতেছিলাম পিএস স্ক্যান। পিএস স্ক্যানে যদি কোনো কিছু সে হাইড করে থাকে, যদি হাইড করা কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের হাইড করা গুলাও এখানে শো করবে। প্রথম কথা হচ্ছে হাইড করা গুলা, যদি কোনো ফাইল, এমনকি আমাদের কিছু সিস্টেমের ম্যান্ডেটরি ফাইল আছে যেগুলো আসলে হাইড করে রাখা হয় এমনিতেই, ওএমসি রাখে। কিন্তু তার সাথে কি আমাদের যদি ওই যে ম্যালওয়্যারের যে অ্যাক্টিভিটি তারা যেরকম হাইড করে রাখে, সেরকম যদি হাইড করা কিছু থাকে সেটাও আমরা এখানে দেখতে পাবো। এমনকি আমাদের ভার্চুয়াল মেমোরি যদি কিছু থাকে সেটাও আমরা এখানে দেখতে পাবো। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপর আমরা অপশন দেখছিলাম একটা পিএস3। এটা আমরা দেখতেছিলাম যে কোনটার ভিতরে কোনটা প্যারেন্ট আইডি, প্রসেস আইডি, এগুলো সব ডিটেল আমাদের এক্সট্রা আকারে দেখাচ্ছে। এছাড়া আহ, আহ, আর আরেকটা বিষয় দেখাচ্ছে আমাদের এখানে, দেখেন পাথটা। এটা আমাদের দরকার যে আমাদের স্পেসিফিক ফাইলটা কোথায় রান হচ্ছে। এখন উদাহরণস্বরূপ আমাদের যে ফাইল যেখানে রান হওয়ার কথা তার থেকে যদি অন্য কোনো জায়গায় রান করে তাহলে সেটা আমাদের সাসপিসিয়াস। এটা বুঝতে হবে। কিন্তু এইটা আগে আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু ধারণা থাকতে হয়, আসলে কোন ফাইলটা আমাদের আসলে সিস্টেম ফাইল, কোন ফাইলটা আসলে ডিফল্ট হিসাবে থাকে, কোনটা থাকে না, আমাদের ক্রোমের সাথে কোনটা ডিফল্ট হিসেবে রান হয়, এই জিনিসগুলো একটু আমাদের ইনফরমেশন জানাটা প্রয়োজন। কিন্তু এটা আপনাদের যে পুরো মুখস্থ তেমন না। ধরেন আপনাদের এখানে লিস্ট আসবে, তো আমরা কিছু নেক্সট কমান্ড দিব, তখন আমরা গুগল করে, চ্যাট জিপিটি করে, এআই ইউজ করে আমরা জিনিসগুলো খুব সহজেই পারবো, খুব বেশি সমস্যা হবে না। এখানে যেরকম দেখে রাখি, এখান থেকে আমাদের পাথটা দেখাচ্ছে, আসলে ফাইলের লোকেশনটা আমাদের কোথায় রান হচ্ছে আসলে। আর একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমাদের কমান্ড আছে। আম, আমাদের ম্যালওয়্যার ক্ষেত্রে আমরা ইউজ করব MALFIND, ম্যালফাইন্ড। এইটা যদি আমরা কমান্ডটা যদি দেই, আমাদের একটা
মানে এই যে টুলসটার এই টুলসটার যেই প্রসেস গুলা ম্যালিসিয়াস মনে হবে এক্সাক্ট সে যেটা দিবে এক্সাক্ট ওইটাই হবে এরকম না। আর তার কাছে যেগুলো সন্দেহজনক মনে হবে সেখান থেকে সে লিস্ট করে কমাই দিবে। দেখেন আমাদের ওখানে ওখানে কতগুলো ছিল, কিন্তু এইখান থেকে আমাদের শুধুমাত্র কয়েকটা প্রসেস সে ম্যালিসিয়াস হিসাবে তার দৃষ্টিতে সে কাউন্ট করছে। crs.exe winlogon.exe খেয়াল করে দেখেন, winlogon.exe আছে, আর কি আছে readersl.exe ও explorer.exe আছে। টোটাল আমাদের টোটাল এই চারটা ফাইলকে সে ম্যালওয়্যার হিসাবে আইডেন্টিফাই করছে। এখন দেখেন এইখানে আমাদের প্রসেস ওয়াইজ সে আলাদা ভাবে, আমরা বলছিলাম না আমাদের থাকবে, থ্রেডস থাকে, থ্রেডস অনুযায়ী আমাদের আলাদা আলাদা করে স্পেসিফিক কোন কোন প্রসেসের ভিতরে থ্রেডসটা তার কাছে সাসপিসিয়াস মনে হয়েছে সেটা সে আমাকে লিস্ট আকারে দিয়েছে। এইখানে এখন আমাদের কি করতে হবে, আমাদের একটু গুগল করতে হবে। তাহলে cs.exe ফাইলটা সম্পর্কে আমরা যদি একটু গুগল করি, আহ, আমরা কিভাবে আইডেন্টিফাই করবো কোনটা ম্যালওয়্যার বা কিছু। ওয়াই ইউজ আমরা যদি লিখে সার্চ দিই, বা বা আচ্ছা দেখেন এখানে কি বলা হচ্ছে, tra.exe it is fundamental। আচ্ছা এটা কি বলতেছে দেখেন, আমাদের উইন্ডোজ 32 বিটের একটা মানে ম্যান্ডেটরি ফান্ডামেন্টাল এন্ড ক্রিটিক্যাল কম্পোনেন্ট, মানে কি এটা ফান্ডামেন্টাল, আমরা এটা বুঝাচ্ছি এটা বেসিক কম্পোনেন্ট যেটা আমাদের প্রতিটা ওএস এর ক্ষেত্রেই থাকবে। আচ্ছা তাহলে এটা কি আমাদের ম্যালিসিয়াস না, আমরা তাহলে বুঝে গেলাম। তারপর winlogon.exe আমি কিন্তু প্রতিটাই জানি কি কাজ করে, আপনাদের দেখাচ্ছি আমি। এখন যদি আমরা এটা লিখে সার্চ দিই, এটা বলা আছে দেখেন, কোর উইন্ডোজ প্রসেস রেসপন্সিবিলিটি ফর ইউজার অথেন্টিকেশন। মানে কি আমরা যে আমাদের যে ওয়েবটা ইউজ করি, আমরা ওয়েবটা ইউজ করার সময় লগ ইন করি না, তা আমরা যখন লগ ইন করি তখন আমাদের ক্রেডিবিলিটি চেক করে কিনা আমি আসলে অরিজিনাল ইউজার কিনা। এই যে আমাদের চেক করতেছে আসলে আমি অরিজিনাল ইউজার কিনা, তখন আমাদের winlogon.exe টা রান হয়। তা এটাও আমাদের সিস্টেমের প্রসেস, আমরা কনফার্ম হইলাম। আচ্ছা তারপর explorer.exe এটা তো আমরা জানি মাইক্রোসফট এডজ এর একটা বেসিক ভাষা। তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের, কারণ সবকিছু তো আমাদের জানা থাকবে এমন তো না। দেখেন বলতেছি ইট ইজ মেইন উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিওই শেল রেসপন্সিবল ফর ডেস্কটপ, দেখেন ডেস্কটপ টাস্কবার স্টার্ট মেনু এন্ড আদার ফাইল এক্সপ্লোরার গুলো কাজ করে আমাদের এই explorer.exe। আমরা যেগুলো এই যে টাস্কবার থেকে শুরু করে যা কাজ করে এগুলো সব এক্সপ্লোরার এই ফাইলটার আন্ডারে আমাদের সবকিছু রান হয়। এটাও কি আমাদের একটা খুব বেসিক কম্পোনেন্ট। এইগুলো আমরা একটা এক্সেল ফাইল নিয়ে লিস্ট করতে পারি আসলে কোনটার কি কাজ, তারপর আমরা তুলনামূলক অ্যানালাইসিস করে তারপর আমরা বুঝতে পারি। এখন আমাদের মূলত হচ্ছে reader.sl, এইটা হচ্ছে আমাদের সার্চ করতে হবে। এখন এটা আমি এটা লিখে যদি সার্চ দেখেন এইটার যে রেসপন্স, আচ্ছা বলছে দেখেন কি বলছে, রিডার ডট অ্যাডোবি যে রিডার আছে, হ্যাঁ স্পিড লঞ্চার আছে সেটা ব্যবহার, এটার মানে যে কি মানে কি বলে প্রসেস আমাদের যে পিডিএফ গুলো ওপেন করি একটু ফাস্ট করার জন্য আমাদের ফাইলটা ব্যবহার করা হয়। এখন আমরা এই জিনিসগুলো পাইলাম, এখন কি প্রতিটা কিন্তু এখন দেখেন এই জিনিসটা এই যে এইটা কি আমাদের একটা এক্সটেনশন টাইপের জিনিস, এটা কিন্তু আমাদের সিস্টেমের কোনো ফাইল না, এটা কিন্তু আমাদের একটা এক্সটেনশন এডিশনাল। তাহলে আমরা কিন্তু প্রাথমিকভাবে এইটাকে একটু টার্গেট করতে পারি, কারণ যেহেতু
এইটা আমাদের সিস্টেমের কোনো ফাইল না, একটা বাইরের ফাইল, যেই জিনিসটা আমাদের ম্যাল ফাইন্ড কমান্ড আমাদের ম্যালিসিস হিসাবে আইডেন্টিফাই করতে। তার মানে বাকি যে প্রসেস গুলো দেখলাম আর এই প্রসেসটা দেখলাম, তো এইটা একটু সাসপিসিয়াস মনে হয় কিনা, একটু রেসপন্স করবেন। তুলনামূলকভাবে বাকিগুলা থেকে এইটা একটু বেশি মানে সাসপিসিয়াস মনে হচ্ছে না আমাদের কাছে? জি ভাই। না, আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? যদি মনে না হয় কেন মনে হচ্ছে না, এটা নিয়েও তো কথা বলা দরকার আছে, ঠিক না? আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার কাছে নাও মনে হতে পারে, ঠিক না? এটা আচ্ছা তো ভাই তাহলে আনফেয়ার কোনো কিছু মনে হচ্ছে না, যদিও মানে এডোবি তো বাই ডিফল্ট থাকে না মনে হয়। আমি আমি সেটা উইন্ডোজের সাথে না, আমি এটাই বললাম যে ও মেল ফাইন্ড কমান্ডটা দেখাচ্ছে আমাদের তো ওএস এর ম্যান্ডেটরি কিছু না, এটা এক্সটার্নাল কিছু, ঠিক না? কিন্তু এক্সটার্নাল কিছু সেটা আমরা থাকতেই পারি স্বাভাবিকভাবে, কিন্তু আমাদের যেহেতু মেল ফাইন্ড কমান্ডটা দিচ্ছে, মানে কি সে মেল হিসেবে কাউন্ট করতেছে, তাহলে কি এটা একটু আমরা সাসপেন্সে ধরতেই পারি। তারপর এখন আমরা কি করব, এরকম আমাদের যে লিস্ট, এখন এটার ক্ষেত্রে একটা আসছে, কথা বুঝেন অনেক, কিন্তু এটা তো আসলে অরিজিনালও হইতে পারতো, যে না আসলেই আমার এটা হইতে পারতো না। তো এইটার জন্য করবো কি, আমরা ফার্দার স্ক্যান করবো। এখন ফার্দার স্ক্যান করবো, অন্য একটা কমান্ড আছে আমাদের, এটাকে বলা হয় ডিএলএল লিস্ট। এটা দ্বারা বোঝাচ্ছে কি, আমাদের যে স্পেসিফিক পাথ সহ সবকিছু আমাদের দেখায়। এইখানে দেখেন আমাদের যে প্রতিটা থ্রেড ছিল, প্রতিটা থ্রেডকে আইডেন্টিফাই করে আলাদা আলাদা ভাবে, হ্যাঁ, দেখেন প্রতিটা প্রসেসের আলাদা একটা পিআইডি, পিআইডি দেখেন একই, কিন্তু ওই প্রসেসের আন্ডার আমরা বলছিলাম না একটার আন্ডারে যে মাল্টিপল থ্রেড, মানে কি আমরা যখন এইটা দুইটা ওপেন করছি, তো দুইটা ওপেন ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ব্রাউজ করতেছি, ঠিক না? বা তিনটা ওপেন করলে আমরা আলাদা ব্রাউজ করবো, তো কোনটার ক্ষেত্রে কি কি করা হয়েছে সেই জিনিসের সকল ডিটেল দেওয়া হয়েছে। এর আগে কিন্তু এত ইন ডিটেল আমরা পাইনি। তো দেখেন এস এম এস ডট, এইটা এস এম এস ডট ইএক্সজি, এখন কিন্তু আমরা সাসপিসিয়াস যেটা, এখন আমরা যদি ফর এক্সাম্পল যে উইন লগ অন ইএক্সজিটা আমাদের কাছে সাসপিসিয়াস মনে হইতো, তাহলে আমরা এটার ডিটেল দেখতাম, এটা আসলে কোন লোকেশনে কাজ করতেছে। দেখেন এটা যেহেতু আমাদের সিস্টেম ফাইল, তো সিস্টেম 32 বিটি আমাদের রান করবে, এটা শিওর। এখন আমরা রিডার ডট এসএল টা যদি দেখি, এই দেখেন এক্সপ্লয়ার ডট ইএক্সজি, এটা সিস্টেম ফাইল, এটাও সিস্টেমে রান করার কথা। রিডার ডট এসএল টা কি আপনাকে দেখতেছেন? আচ্ছা উপর দিয়ে সার্চ দিয়ে যাবে না ভাইয়া, ওই যে একটা আচ্ছা, এই যে হ্যাঁ, এই যে দেখেন এখানে আমরা আসি, এই দেখেন রিডার ডট এসএল টা ফাইল। এখন এই ফাইলটা দেখেন আমাদের কোথায় রান হচ্ছে, সিস্টেম 32 বিটে, কিন্তু এর আমার কি এডিশনাল এক্সটেনশন না? এডিশনাল এক্সটেনশন কার? এটা অ্যাডোবি রিডার। এর মানে কি আমাদের প্রোগ্রাম ফাইলের আন্ডারে, অ্যাডোবি রিডারের আন্ডারে রান হওয়ার কথা ছিল না এটা? যেহেতু এটা অ্যাডোবি রিডারের একটা এক্সটেনশন, তাহলে আমাদের অ্যাডোবি রিডারের আন্ডারে তার রান হওয়ার কথা ছিল না? ধরেন জি ভাই। আহ কিন্তু এটা দেখেন আমাদের কোথায় রান হচ্ছে, সিস্টেমে। এটা কি সিস্টেমে রান হওয়ার কথা? তার মানে কি এইটা আমাদের সাসপিসিয়াস। এখন এইটার ডাটাটাকে এখন যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আসলে তার অ্যাক্টিভিটি কি ছিল বা কি কি করলো, সেক্ষেত্রে আমরা ডাটাটা ইয়া করার ক্ষেত্রে আমরা ধরেন পিএস লিস্ট আবার দেখি, পিএস, আশা করি এরপর আপনারা একটু আইডেন্টিফাই করতে পারবেন, আশা করি অ্যানালাইসিস করতে পারবেন একটা র্যাম অ্যানালাইসিস করতে দেওয়া হইলে, আশা করি। আচ্ছা তাহলে এখন আমরা মোটামুটি অলমোস্ট, মানে মোটামুটি কি আমরা শিওর হয়ে গেলাম যে আসলে এখন হতে পারে কি মাল্টিপল থাকতে পারে, মাল্টিপল থাকলে তখন আমাদের এত তো এটা তো অনেক ছোট, ধরেন একটা মেমোরি ডাম্পিং ইউজ করা ছোট প্রসেস, কিন্তু আমার তো দেখেন একটা 20 জিবি ছিল, অন্যান্য পিসির ক্ষেত্রে অনেক বেশি হবে, তখন আপনাদের অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে। এটা ছোট হওয়ার কারণে আমার খুব সহজে হয়ে গেল, প্র্যাকটিস যেহেতু ডাটা আছে সেজন্য ছোট করেই করা হয়েছে।
তো এইখানে আমার সাসপেসেস হচ্ছে এইটা, তাহলে পিআইডি কত? 1640। এখন এই পিআইডিটাকে আমি একটা ডাম্প করতে পারি। ডাম্প করা বলতে কমান্ডটা মনে নাই, একটু দেখে নিতে হবে। ডাম্পের কমান্ড আপনাদের একটা চিট শিট দিয়ে দিব। সেই চিট শিটটায় আপনার যেটা আপনি ব্যবহার, যে কমান্ড যখন আপনার মনে হবে যে আমি এটা করবো, এটার জন্য আপনি কোন কমান্ড ইউজ করবেন, সিনট্যাক্সটা কি হবে, সেটা আপনার ওখানে লেখা থাকবে। ওটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। একটা এরকম একটা কন্টেন্ট আছে, সেখান থেকে আমি এখানে একটু আপনাদের জন্য নোট করে রাখছিলাম কমান্ড গুলা, কি কি কমান্ড আসলে বেসিক আপনাদের জন্য লাগবে। এখান থেকে আমি একটু কপি করে নিলাম কমান্ডটা, আর আপনাদের জন্য এখানে চিট শিট, এই চিট শিটটা আপনাদের দিয়ে দিব। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আপনাদের কমেন্ট বক্স দিয়ে রাখতেছি, আপনারা চিট শিটটা দেখে নিন। তাহলে আমি একটু যদি আপনাদের গাইডও করি চিট শিটটা নিয়ে। এই যে চিট শিটটা দেখেন, এখানে ভোলাটাইট 2 আর 3 দুইটার জন্য দেখেন। আমরা ওএস ইনফরমেশন যদি দেখতে চাই, ভোলাটাইট কি দেবো আমরা কমান্ড? দেখেন ইমেজ ইনফো দিলেই আমার শুধুমাত্র চলে আসবে কি ধরনের ইমেজ। তো ভোলাটাইট 3 ক্ষেত্রে কি দেখেন, উইন্ডোজ ডট ইনফো, তো এখানে লেখা আছে বা ডিটেল। যদি আমরা তো অন্য কোনো ইয়া হয় তাহলে টেস্ট করে দেখবো বারবার। আচ্ছা, তারপর কি প্রসেস ইনফরমেশন, মানে কি প্রসেস লিস্ট দেখার জন্য। ভোল্টেজ টুলস ক্ষেত্রে এরকম হয়তো পিএস স্ক্যান, পিএস থ্রি, পিএক্স ভিউ। এটার ক্ষেত্রে পিএস লিস্ট, পিএস স্ক্যান, পিএস থ্রি আমরা ব্যবহার করব। তারপর কি প্রো ডাম্পের ক্ষেত্রে আমরা কি ইউজ করব। তারপর মিড এমইডি ডাম্পের ক্ষেত্রে কি ইউজ করব, মানে সকল হ্যান্ডেলস এর ক্ষেত্রে আমরা হ্যান্ডেলস শো করার জন্য আমরা কি ইউজ করবো। আমরা হ্যান্ডেল দেখছিলাম না, স্পেসিফিক হ্যান্ডেল শো করতে চাই, স্পেসিফিক হ্যান্ডেল সেটা কি শো করবো, ডিএলএলএস এর কোনটা, সিএমডি লাইনের জন্য কোনটা, আর কোনটা কি কারণে ব্যবহার করব, সকল ডিটেল আমাদের এই চিট শিটে দেওয়া আছে। এটা ফলো করলেই মোটামুটি আপনাদের ক্লিয়ার বেসিক ফান্ডামেন্টাল গুলো। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ডাম্প করতে চাচ্ছিলাম। ডাম্পের কমান্ড হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা শুধু কমান্ডটা নেওয়ার কাছে আমরা সবগুলো আসি। আচ্ছা, দেখেন ডাম্পের ক্ষেত্রে আমরা কি করব। ডাম্পের ক্ষেত্রে মানে একটা আউটপুট হিসাবে জেনারেট করবো। ডাম্প বলতে এরকম বোঝাচ্ছে। এখন ফাইলটা আমাদের কি হবে, দেখেন উইন্ডোজ ডট, আমরা মেমোরিটাকে ম্যাপ করা হবে, মানে কি মেমোরিটাকে ম্যাপিং করে আমাদের একটা ফাইলটা জেনারেট করা হবে। এই জন্য আমরা উইন্ডোজ ডট কি দিয়েছি, যে আমাদের মেমোরিটাকে ম্যাপ করা। আচ্ছা, এখন কোন স্পেসিফিক পিআইডি আমরা উল্লেখ করে দিব। আমরা পিআইডিটা দেখেছিলাম না, রিডার ডট এস এর পিআইডি কত, 1640 পিআইডিটাকে। এখানে কি আমরা পিআইডি হাইফেন হাইফেন পিআইডি দিব, তারপর প্রসেস আইডিটার নাম দিব, তারপর মাইনাস মাইনাস ডাম দিব। আমরা যদি ইন্টার দেই তাহলে দেখবেন আমাদের একটা আউটপুট হিসাবে চলে আসবে। পারমিশন ডিনাইড।
আমরা ছোট দেই, একটু পারমিশন দিয়ে দিই। আচ্ছা, এখন হয়ে গেছে। দেখছেন, এটা আমাদের হচ্ছে না, কারণ আমাদের পারমিশন দেওয়া ছিল না, রুট পারমিশন। এই জন্য আমাদের হয়নি, আমাদের একটা ডাম্প হচ্ছে। এখন আমরা এলএস যদি দেই, তাহলে আমাদের ডাম্প ফাইলটা দেখেন কি নামে আসবে, আমাদের পিআইডি নাম্বার ডট ডিএমপি এক্সটেনশন আসবে। এখন যদি আমরা ফাইলটা পড়ে দেখতে চাই, ক্যাট পিআইডি ডট 1640 ডট ডিএমপি এন্টার যদি পুরো দিয়ে পুরো দিতে হবে। এই দেখেন আমাদের ফাইলটা কি, এটা আমাদের হচ্ছে কি মূলত বাইনারি ফাইল আসছে। এখন বাইনারি ফাইলটা তো আমাদের রিডেবল ফরম্যাটে থাকার কথা না, কিন্তু আমাদের এটা তো বোঝা দরকার আসলে এখানে কি লেখা। এই জন্য আমরা স্ট্রিং কমান্ড ইউজ করবো। স্ট্রিং কমান্ড দিয়ে যখন দেখবো আমরা, তখন আমরা ফাইলটা আমাদের একটা রিডেবল ফরম্যাটে আসবে। এখন দেখেন আমরা অনেক লেখাগুলা কিন্তু এখন আমাদের কিছুটা বোঝা যাচ্ছে, অক্ষরগুলা ঠিক না? এখনো কিছুটা হিজিবিজি, কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এর আগে কিন্তু আমাদের বোঝা যাচ্ছিল না। তো বোঝা গেলে হলে কি দেখেন, এই যে উইন্ডোজ 201 SP2 এরকম বিভিন্ন লেখা আছে, অনেক বড় টেক্সট এটা। এখন আমাদের এইখান থেকে স্পেসিফিক যদি আমরা খুঁজতে চাই, ধর ফর এক্সাম্পল আমরা আমাদের যে এইটা আমাদের রান হয়েছিল, তো আমরা আমরা দেখতে চাই যে এটা কোন আমাদের কি বলে ব্রাউজার ইউজ করে হচ্ছে। ব্রাউজার ইউজ করে আমরা কি বলি, ইউজার এজেন্ট বলি। তাহলে আমরা পাইপ কমান্ডের আগে ইউজ করছি না বেসিক লিনাক্সে? পাইপ কমান্ড আমরা জানি না, আমরা জানি না। গ্রেপ, জানি ভাইয়া। আচ্ছা গ্রেপ মাইনাস আই যদি আমরা দেই, সেকেন্ড ব্র্যাকেটে যদি আমরা দেখি ইউজার এজেন্ট, বানান কি ভুল হচ্ছে মনে হয়, আই থিঙ্ক না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখেন, আমাদের এটা একটা কোশ্চেন ছিল এটার ক্ষেত্রে, যে আমাদের ইউজার এজেন্টটার নাম কি। তাহলে আমরা গ্রেপ থেকে ইউজার এজেন্ট থেকে সার্চ করি, শুধুমাত্র এখানে ইউজার এজেন্ট কথাগুলো এই টেক্সটার ভিতরে যেখানে আছে, শুধুমাত্র ওই অংশটা আমার দেখাচ্ছে। তাহলে কি আমরা কি পেলাম, মজিলার ভার্সন কত, যদি বলে যে আপনার ব্রাউজারের ভার্সনটা কত ছিল, তাহলে আমরা কি ভার্সনটা এটা হবে 5.2। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে?